প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10-এর নতুন সিলেবাস 2026 সালের অর্থ ব্যাংকিং অর্থাৎ ফাইন্যান্স ও ব্যাংকিং এই বিষয়টার উপর আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার। আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। ফিনান্স ব্যাংকিং নবম দশম শ্রেণী 2026 সালের বই, বোর্ড বইয়ের এটা। তো প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফিনান্স অ্যান্ড বিজনেস ফিনান্স। এই দুটা কনসেপ্ট খুবই কোর কনসেপ্ট, প্রধান দুইটা ধারণা। তো এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা হচ্ছে অর্থায়ন, একটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তো অর্থায়ন বলতে বোঝায় সাধারণত যে কোনো প্রয়োজনে অর্থ সংগ্রহ করাকে বলছে অর্থায়ন। অর্থাৎ একজন একজন একটা ফ্যামিলিতে টাকার প্রয়োজন হয় ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য। ঠিক সেই ফ্যামিলির তখন তাকে বাজেট করতে হয় যে এই তার যে মাসে যে টাকাটা লাগবে, যদি চাকরিজীবী হয় তাহলে তো সে একটা ফিক্সড ইনকাম পাচ্ছে সেখান থেকে, কিন্তু যদি চাকরিজীবী না হয়, ব্যবসায়ী বা অন্য কোনো যাদের ফিক্সড ইনকাম না, তাদেরকে কিন্তু একটা প্ল্যানিং করতে হয় কোথা থেকে সে কত টাকা পাবে তার মাসের খরচটা মেটানোর জন্য। এটা গেল ব্যক্তিগত পর্যায়ে। ঠিক একইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সে একটা স্কুল, তারও অর্থায়নের প্রয়োজন পড়ে। শিক্ষকদের বেতন দেওয়া, ল্যাবের খরচ, তারপরে কম্পিউটার, স্টেশনারি, এগুলো সব খরচ। এটার তার একটা খরচের খাত থাকে। সে খরচের তাহলে আয়টা কোথা থেকে আসবে? ছাত্রদের কাছ থেকে মাসিক বেতন, অনুদান বা সরকারি থেকে অনুদান, বিভিন্ন সোর্স আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক, সবাইকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো ব্যবসা ঠিক একইভাবে, ব্যবসাকেও অর্থের সংস্থান করতে হয়। ব্যবসা যে টাকা বিনিয়োগ করা হয়, সেই ব্যবসার সেই অর্থটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। মালিক দিতে পারে মূলধন হিসাবে, অথবা ঋণ হিসাবে ব্যাংক থেকে আসতে পারে, বা সাপ্লায়ার ক্রেডিট হতে পারে, যাদের কাছ থেকে মাল বাকিতে কেনা কেনা হচ্ছে সচরাচর, তাদের কাছ থেকে বাকি নেওয়া হতে পারে। এটা একটা অর্থায়নের প্রক্রিয়া। তো ব্যবসার প্রয়োজনে যে অর্থায়ন, সেটাকে আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ব্যবসা অর্থায়ন। আর শুধু অর্থায়ন বলতে এটাই কমন, ব্যক্তি পর্যায়ে হতে পারে, সরকারি পর্যায়ে হতে পারে। সরকারেও অর্থায়ন করে। ব্রিজ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, এগুলো সব প্রতিষ্ঠা করার জন্য সরকারের কর্মচারীদের বেতন, এগুলো দিতে গেলে সরকারকে অর্থায়ন করতে হয়, ট্যাক্স কালেক্ট করতে হয়, খাজনা কালেক্ট করতে হয়, ফি কালেকশন করে সরকার। অনেক ধরনের বিদেশ থেকে ঋণ নেয়, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ থেকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অর্গানাইজেশন যে টাইপেরই হোক, তাকে একটা অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক ব্যবসাকেও তাই। তো আমরা সাধারণত কি বলি যে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তাহলে অর্থায়নটা কি করে? তহবিলের ব্যবস্থাপনা, একটা কোথা থেকে টাকাটা আসবে, সেই টাকাটা আবার সঠিকভাবে ব্যবহার, এই দুইটা কাজে কিন্তু অর্থায়নের মধ্যে পড়ে। তাহলে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। তো আমাদের এই আলোচনায় আমরা এখানে জোর দিব ব্যবসায় অর্থায়নের উপরে। তো ব্যবসা করতে গেলে ব্যবসাতে টাকা দরকার, সেই টাকাটা কোন কোন উৎস থেকে আনলে পরে খরচ কম হবে, সেটা যেমন বিবেচনা করতে হয়। কৌশলী হতে হয় খরচ কমানোর জন্যে, কারণ এক একটা উৎসের খরচ এক এক রকম। ঠিক আবার কোথায় বিনিয়োগ করলে লাভের পরিমাণ বেশি হবে, সেটাও সিদ্ধান্ত নিতে হয়। তো এই যে প্রক্রিয়া, অর্থাৎ অ্যাকাউন্টিং আর ফিনান্সের মধ্যে একটু বেসিক পার্থক্য আমরা এক লাইন। অ্যাকাউন্টিং হচ্ছে যে সকল ঘটনা ঘটে, লেনদেন হয়, সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা, সেখান থেকে সেগুলোকে শ্রেণীবিন্যস্ত করা, তারপরে পরবর্তী পর্যায়ে রেওয়া মিল বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, লাভ লস নির্ধারণের জন্য আর্থিক আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, বা আর্থিক অবস্থার বিবরণী, ব্যালেন্স শিট করা হয় ব্যবসায়ের লাভ লস জানার জন্য এবং তার আর্থিক অবস্থা, সম্পদ ও দায় দেনা জানার জন্য। এটা হচ্ছে, এবং ওখানেও একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো
আবার অ্যানালিসিস করে ওখানেও কিন্তু একটা রিকমেন্ডেশন সুপারিশ করা হয় যে কি কোন খাতে খরচ বেশি হয়েছে বা কোন খাতে খরচ কম হয়েছে বা কোন খাতে আয় বেশি হয়েছে বা কম হয়েছে, কোনটা করলে ব্যবসায় খরচ কিভাবে ব্যবস্থা নিলে খরচটা কমানো যাবে বা আয়টা বাড়ানো যাবে। এই প্রক্রিয়াটা গেল অ্যাকাউন্টিং এর মধ্যে। আর ফাইন্যান্স হলো যে কোন উৎস থেকে টাকাটা আসবে, এই যে ব্যবসায় যে টাকাটা লাগবে কোন উৎস থেকে নিয়ে আসলে সেটা খরচ কম হবে এবং কোথায় বিনিয়োগ করলে লাভটা বেশি হবে বা খরচটা কম হবে তার মাধ্যমে লাভটা বেশি হবে, এই যে প্রক্রিয়ার এই সিদ্ধান্তটাই হচ্ছে ফাইন্যান্স। এই ব্যবস্থাপনাটা একদিকে তহবিল সংগ্রহ, অন্যদিকে সেই তহবিলের সুষ্ঠু ব্যবহার, যে ব্যবহারের মাধ্যমে প্রফিটটা মুনাফাটা সর্বোচ্চ করা যাবে। তাহলে এটাই হচ্ছে ফাইন্যান্স। তো ফাইন্যান্স এটা একদিন এই ধারণাটা আসে নাই। আমরা যদি তার ইতিহাসটা দেখি, তো ইতিহাসটা কয়েকটা দশকে ভাগ করছে। একটা হলো 1930 সালের, 1930 সালের পূর্ববর্তী দশক, 1930-এর আগে। তো এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। একত্রীকরণটা কি? অর্থাৎ দুইটা প্রতিষ্ঠান আছে, একটা একটু দুর্বল একটা সবল, হয়তো মনে করো দুইটা দোকান পাশাপাশি ব্যবসা করতেছে, কিন্তু একটা ব্যবসা একটু বেশি, একজনের ভালো ব্যবসা চলে একজনের একটু কম। তো পরে কি করলো, দুইটা প্রতিষ্ঠানে একসাথে করে ফেললো, একটা দুইটা না রেখে একটা একত্রিত করা। একে বলছে একত্রিত, আমরা ইংরেজিতে বলি মার্জার, আর বাংলা মার্জার বা অ্যাকুইজিশন, বাংলাতে বলতেছি আমরা একত্রীকরণ। তো বলতেছে আর্থিক বিবরণী তখন করতে হতো কি, দুইটা প্রতিষ্ঠান যখন একসাথে মার্জ হতো বা একত্রীকরণ হতো, সেই সময় দুইটা প্রতিষ্ঠানের তাদের সম্পদ, তাদের দায়, এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হতো, করে একটা ভ্যালু নির্ধারণ করতে হতো যে এই যে যে ব্যবসাটা করতেছে, যে ব্যবসাটা এখন দুইজন মালিক, এখন বড় মালিকটা ছোট মালিকের এই ব্যবসাটা সে কিনে নিচ্ছে, বড় ছোট এই ব্যবসাটাকে আর সে ক্লোজ করে দিচ্ছে, তাহলে এই কত টাকা তার ব্যবসার মূল্য হবে অ্যাকুরেট, সেই যে ব্যবস্থাপনাটা, সেই যে ভ্যালুয়েশনটা, এই কাজগুলো তখন করা হতো। এই করার কাজটা কে করতো? যারা আর্থিক ব্যবস্থাপক থাকতেন, ফাইন্যান্স ম্যানেজার, তারা করতেন এটা। এরপরে 1930-এর দশক, বলতে যে একাত্রীকরণ এই প্রবণতা দেখা গেল যে এটাতে ফল ভালো হয় না। অনেক সময় দেখা গেছে কয়েক দুই মাস কিছুদিন চলার পরে দুইটা প্রতিষ্ঠান যে একসাথে হলো বা তিনটা প্রতিষ্ঠান একসাথে হয়ে মার্জ হয়ে একটা প্রতিষ্ঠান হলো, কিন্তু কিছুদিন পর দেখা গেল কয়েক বছর পর যে প্রতিষ্ঠানটা দেউলিয়া হয়েছে, তারা সে ভালো করতে পারতেছে না। তাহলে যে শুধু একত্রীকরণ করলেই হবে না, এইটার অর্থাৎ 1930-এর সালে আমরা জানি একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল, মহামন্দা, 1929 সালের পর 30 সালের দিকে। সেই মহামন্দার সময় অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। তো এই দেউলিয়া বন্ধ হওয়ার কারণে তাহলে যে প্রতিষ্ঠানগুলো একটু ভালো উম, আর্থিক ভাবে সচ্ছল, তারা টিকে গেছিল। তো এই যে আর্থিক ব্যবস্থা পরিবর্তন, তখন কাজ কি ছিল, যে যে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আগে নতুন করে আবার মুনা মূলধন সংগ্রহের প্রয়োজন। এত সে ব্যবসা খারাপ করতেছে কিন্তু তার সুযোগ আছে, সে দেখতেছে যে আমি নতুন প্রকল্প নিলে বা অন্য জায়গায় ইনভেস্ট করলে লাভ হবে, কিন্তু টাকা কোথায় পাবে? তাহলে টাকা সংস্থাপন করার জন্য শেয়ার ইস্যু করা অথবা বন্ড ইস্যু করা, এই যে কাজগুলো, এইগুলো কাজগুলো করার জন্য ব্যবস্থাপক, ফাইন্যান্স ম্যানেজারের দরকার পড়লো। তো তখন তাদের আস্তে আস্তে এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা সৃষ্টি হলো। অর্থাৎ আগে কিন্তু অ্যাকাউন্টেন্ট যারা ছিল তারা এই কাজগুলো করতো, কিন্তু পরে এই অনুভবটা আস্তে আস্তে চলে আসলো যে না, এই কাজের জন্য স্পেশালাইজড লোক দরকার, যারা এই কাজে বিশেষজ্ঞ বা দক্ষ। এইভাবে আস্তে আস্তে এর ক্রমবিকাশ ঘটতে থাকলো। তো 1940-এর দশকে কি হলো, যে এই সময় সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা হয়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সেই দায়িত্ব পালন করে। অর্থাৎ আমরা জানি যদি ব্যবসাতে যখন দুই ধরনের ক্যাপিটাল লাগে, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ব্যবসাটাকে দৈনন্দিন চালানোর জন্য একটা ক্যাপিটাল লাগে, আর কিছু ক্যাপিটাল থেকে ফিক্সড ক্যাপিটাল, যেমন ফার্নিচার কিনতে হয়তো হতে পারে, কম্পিউটার বা মূলধন যন্ত্রপাতি কিনতে হতে পারে, যন্ত্রপাতি। তো এখন এই ব্যবসা করতে গেলে কত টাকা হাতে রাখতে হবে? এখন আমার টোটাল পুঁজি হলো 1 লাখ, একটা ছোট ব্যবসার কথা যদি বলি। এখন আমি যদি 1 লাখ টাকার পুরো টাকাটাই আমি
আসবাবপত্র বা আমার দোকানের মাল বাবদ সব কিনে ফেলি, হাতে যদি একটা টাকাও না রাখি নগদ টাকা, যদি হঠাৎ করে আমার একটা কারেন্টের লাইনের সমস্যা হয়, তাহলে কি করবো? আমাকে একটা মিস্ত্রি নিয়ে এসে কাজটা করতে হবে। তো এটা করতে যা হয়তো 1,000 টাকা লাগবে। তো এই টাকাটা যদি আমার কাছে না থাকে, তাহলে আমি তো এই কাজটা করাতে পারবো না। তাহলে এটা একটা প্রবলেম। তো এই জন্য আবার যদি আমি অনেক টাকা কাছে রেখে দিই, আমি 1,00,000 টাকা আমার টোটাল পুঁজি, আমি 50,000ই আমার কাছে রেখে দিলাম এই বিপদ আপদে লাগবে বলে, তাহলে আমি 50,000 টাকা ইনভেস্ট করলাম ব্যবসায়, তাহলে কিন্তু এটা লস। কারণ আমার পুরো টাকাটা খাটতেছে না। তাহলে কি করতে হবে? আমাকে একটা অ্যানালিসিস করতে হবে যে ডে টু ডে ব্যবসা করার জন্য আমার কেমন টাকা লাগবে, সঠিকভাবে সেই হিসাবটা করে এই নগদ তহবিলের ব্যবস্থাপনাটা করতে হবে, এবং বাদ বাকি টাকাটা আমার যেগুলো দীর্ঘমেয়াদী, সেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। তো এই যে বাজেট করার ব্যাপারটা, তাহলে এই কাজগুলো করতে যেও দক্ষ জনবলের প্রয়োজনীয়তা অনুভব হলো। এরপরে 1950-এর দশক। তো এই দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত হয়। সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চ করায় তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, তাহলে 40-এর দশকে বলতেছে তখন হলো তারল্যের উপরে গুরুত্ব দিল, অর্থাৎ তারল্য ব্যবস্থাপনা, আমার ডে টু ডে ব্যবসা, প্রতিদিনের ব্যবসা চালানোর জন্য যাতে সঠিকভাবে আমার ক্যাপিটাল থাকে কাছে, সেই ব্যবস্থাটা করা। আর 50-এর দশকে বলছে যে আমরা যে দীর্ঘমেয়াদী ইয়াতে বিনিয়োগ করছি, তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ না করলে কিন্তু আমাদের ব্যবসায় প্রসার ঘটবে না, মুনাফা হবে না। তাহলে কোন প্রকল্পে আমি বিনিয়োগ করব? আমার হাতে এ প্রজেক্ট, বি প্রজেক্ট, সি প্রজেক্ট, হয়তো তিনটা অল্টারনেটিভ আছে। আমি এতে বিনিয়োগ করব না, বিতে করব না, সিতে করব। তাহলে আমাকে তিনটা প্রজেক্টই ভালো মতো মূল্যায়ন করতে হবে যে কোনটাতে আমার আয় বেশি হবে। এই যে সিদ্ধান্ত গ্রহণ, এই কাজটার উপরে 1950-এর দশকে এখানে ফোকাস, অর্থাৎ বিনিয়োগের উপরে ফোকাস আসলো। 60-এর দশকে কি বলছে? এই সময়ে ওই থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক, ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজার দর সর্বাধিকরণের ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণ কার্যক্রম শুরু হয়। অর্থায়নের ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে। অর্থাৎ 1960-এর দশকে রিস্কটা এই মূল্যায়নের মধ্যে আসলো। অর্থাৎ শুধু যে আমি আমার তিনটা প্রজেক্ট আছে, একটাতে লাভ বেশি, কিন্তু সাথে সাথে শুধু লাভটা দেখলে হবে না, দেখতে হবে আমার ঝুঁকি কোনটাতে কম। এখন এ প্রজেক্ট, বি প্রজেক্ট, দুইটাতেই দেখা যাচ্ছে লাভ সমান, কিন্তু একটাতে ঝুঁকি কম। তাহলে আমি কোনটাতে বিনিয়োগ করবো যেটাতে ঝুঁকি কম? অর্থাৎ 60-এর দশকে আসে এই ঝুঁকির মূল্যায়নটাও আসলো। কারণ মেন উদ্দেশ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন না, আমার শুধু লাভ বাড়ালে হবে না। মেন হচ্ছে মালিক যারা, তারা তো বিনিয়োগ করছে, তাদের শেয়ার আছে ব্যবসায়, তাহলে তার শেয়ার, ব্যবসা যদি ভালো করে, তাহলে তার শেয়ারের দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে সম্পদ ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ সম্পদ বৃদ্ধির ধারণা মুনাফা বৃদ্ধির চেয়ে, এই নতুন ধারণা সৃষ্টি হলো 1960-এর দশকে। আচ্ছা, 1970 দশকে কি হলো বলছে? এই দশকে কম্পিউটার অধ্যায় শুরু হলো। আগে সব এগুলো ম্যানুয়ালি হিসাব টিসাব করতো, কিন্তু 70-এর দশকে এসে কম্পিউটারের ব্যবহার শুরু হলো। এটাতে কি হলো? কম্পিউটারের ব্যবহারের ফলে ক্যালকুলেশন গুলো, এই যে হিসাব করা, এইগুলো খুব সহজ হয়ে গেল। কাজে কোন কোন উৎস থেকে নিলে টাকা খরচ কম হবে, বা কোনটাতে বিনিয়োগ করলে টাকা মুনাফা বেশি হবে বা ঝুঁকি কম হবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করার জন্য আর্থিকভাবে তখন 70-এর দশকে এসে কম্পিউটারের ব্যবহারটা, এই গাণিতিক বিশ্লেষণটা ব্যাপকভাবে ভূমিকা রাখা শুরু হলো। তো 80-র দশকে বলছে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণই ছিল অর্থায়নের মূল বিষয়। তো বলতেছে যে 80-র দশকে এসে কি করলো, যেটা আমি আগে বললাম, যে প্রকল্পগুলো মূল্যায়ন করে তার যে একটা লিমিটেড বাজেট, তার যে একটা অর্থের তো একটা সীমাবদ্ধতা আছে, চাইলেই অনেক অর্থ সংগ্রহ করা যায় না। তাহলে তারা সীমিত বাজেটের মধ্যে কোন কোন প্রকল্পে বিনিয়োগটা করলে তার সম্পদটা
সর্বোচ্চ হবে বা মুনাফাটা সর্বোচ্চ হবে, এর উপরে গুরুত্ব দেওয়া হলো 80-র দশকে এসে। অর্থাৎ মূলধনের প্রপার বন্টন, কোন খাতে কত বিনিয়োগ করবে সেটা। 90-এর দশকে পরে এই আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বাণিজ্য সংস্থা বিশ্বে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে নতুন একটা সংস্থার আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিদ্বন্দ্বিতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়নে এই সময় আন্তর্জাতিকতা লাভ করে, অর্থাৎ অর্থায়ন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সময় এসে ব্যাপকভাবে বৈদেশিকের বাণিজ্যের সাথে সম্পর্কিত হয়ে পড়ে। অর্থাৎ অর্থায়ন বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা হয় ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে। এখন দেশের গণ্ডির বাইরে আমি পৃথিবীর কোন দেশ থেকে, যেমন চায়না থেকে আমি কিছু জিনিস কিনতে পারি, আমেরিকায় বিক্রি করতে পারি, জিনিসটা প্রসেস করে আমাদের যেমন রেডিমেড গার্মেন্টস আমরা করছি আমাদের দেশে। অর্থাৎ এই যে ধারণাটা, আমার গোটা বিশ্বের কোথায় থেকে আমি ফান্ডটা সংগ্রহ করবো এবং কোথায় আমি বিনিয়োগ করব, এই যে ধারণাটা, বিশ্বায়ন, এই ধারণাটা চলে আসছে 90 এবং তার পরবর্তী পর্যায়ে। এখন আমরা অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলি। এর আগে একটু আলোচনা করেছি। একটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন বললাম যে পারিবারিক প্রয়োজনে আমার মাসে যে সংসার খরচ হয় সেই টাকা কোথা থেকে আসবে, কিভাবে আমি খরচ করব, কিছু টাকা সেভিংস করব, করলে কোথায় সেভিংস করব, আমি কি ব্যাংকে এফডিআর করব, নাকি একটা কোম্পানির শেয়ার কিনবো, নাকি আমি সঞ্চয়পত্র কিনবো, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো আমরা পারিবারিক অর্থায়নের মধ্যে হিসেবে গণ্য করি। তারপর হচ্ছে সরকারি অর্থায়ন। সরকার অর্থায়ন যেটা বললাম, স্কুল কলেজ করবে সরকার, তার কর্মচারী বেতন দিবে, আর্মির বেতন দিবে, পুলিশের বেতন দিবে। আহ, এই যে কাজগুলো সরকার করবে জনকল্যাণমূলক, গরিবের জন্য ভাতা দিবে, তো কোথার থেকে টাকা আসবে, সরকার ট্যাক্সের মাধ্যমে কেমন পাবে, বিদেশ থেকে কেমন সাহায্য পাবে বা ঋণ নিবে, বিশ্ব ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কোথার থেকে আসবে, এই প্রক্রিয়ার সিদ্ধান্তটা হচ্ছে সরকারি অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন আমরা বললাম একটু আগেই যে ব্যবসা বাণিজ্য করার প্রয়োজনে এখন ইম্পোর্ট এক্সপোর্ট হয় আন্তর্জাতিকভাবে ব্যবসার, তাহলে কোথার থেকে টাকা আনা যাবে বা কোথায় আমি একটা জিনিস এক্সপোর্ট করব, করলে আমার লাভ বেশি হবে, এই বিষয়ের সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে পড়ছে। অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, যেমন বললাম একটু আগে, স্কুল কলেজ বা মাদ্রাসা বা একটা দাতব্য প্রতিষ্ঠান, এইগুলো অলাভজনক বা অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে এইগুলোর কিন্তু আয় ব্যয় আছে, তারাও টাকা কোথা থেকে পাবে, কোন কোন খাতে খরচ করবে, এই বিষয়গুলো তাদের ব্যবস্থাপনার মধ্যে থাকে। এবার আসছে ব্যবসা অর্থায়ন। একটু আগে আমরা বললাম ব্যবসা অর্থায়ন, ব্যবসার তহবিল ব্যবস্থাপনা করতে চলতি মূলধন জন্য তার টাকা লাগে, আবার দীর্ঘমেয়াদী মূলধন এর জন্য হয়তো তাকে একটা বিল্ডিং তৈরি করতে হবে, অথবা তাকে একটা ফার্নিচার কিনতে হবে, অথবা একটা ট্রাক কিনতে হবে তার ব্যবসার প্রয়োজনে। তাহলে এই ব্যবসা পরিচালনার জন্য টাকা কোথা থেকে আসবে, কোন খাতে খরচ করবে, এই বিষয়গুলো এই ব্যবসা অর্থায়নের মধ্যে আসছে। এরপরে আসছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এরাও কিন্তু ফান্ড সংগ্রহ করে এবং সে ফান্ডটা খাটায়। যদি ব্যাংকের কথা ধরি, ব্যাংক কি করে, কোথা থেকে টাকা পায়, ব্যাংকের একটা টাকা, যারা মালিক, যারা শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, তারা ব্যাংক করার সময় তারা একটা ফান্ড দেয় ক্যাপিটাল হিসাবে। তারপরে কি করে, শেয়ার ইস্যু করে, করে শেয়ার বাজার থেকে জনগণের কাছ থেকে, এটাও মালিকানা সম্পদ, শেয়ার ইস্যু করে টাকা তোলে। আবার অনেক সময় বন্ড ইস্যু করে টাকা তোলে। আবার কি করে, মেন উৎস যেটা, সেটা হলো ছোট ছোট বিনিয়োগকারী, ছোট ছোট ক্ষুদ্র আমানতকারী যারা ব্যাংকে ডিপোজিট রাখে টাকা, যা ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট করে বা এফডিআর করে, এইভাবে সে ফান্ডগুলো কালেক্ট করে। করার পর কি করে, ব্যাংক সেই টাকা দিয়ে যেই হারে মুনাফা বা ইন্টারেস্ট দেয় যারা টাকা জমা রাখে, সেই টাকা আবার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যাংক আবার উচ্চ সুদে বা মুনাফায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এভাবে তার একটা লাভ থাকে। অর্থাৎ যদি 10% দেয় যারা টাকা রাখলো তাদেরকে, আর যারা টাকা লোন নিল তাদের কাছ থেকে নিবে 15% সে, তাহলে 1-2% তার পরিচালনা ব্যয় আছে, কর্মচারীর বেতন, বিল্ডিং এর ভাড়া, লাইট টাইট, এগুলোর খরচ, ইউটিলিটি খরচ, এগুলো বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকু তার মার্জিন, সেটুকু তার লাভ। তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও এইভাবে তারা এই ব্যবস্থাপনা করে। এবার আমরা আলোচনা করি ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। তো গুরুত্বটা কি? একটা হলো ব্যবসায়িক মূলধন সংকট। তো মূলধন চাইলেই কিন্তু মালিকরা অঢেল টাকা দিতে পারে না, বা চাইলেই একটা ব্যাংক যত টাকা চাও ব্যাংক আমাকে লোন দিবে, ব্যাপারটা এরকম না।
তাহলে আমার মূলধনের একটা সীমাবদ্ধতা আছে। তাহলে এই সীমাবদ্ধ মূলধনটা আমি কিভাবে কোথা থেকে সংগ্রহ করব এবং কোথায় খাটাবো যাতে করে আমার ব্যবসায় লাভ হয়, সর্বোচ্চ মুনাফা হয়, সর্বোচ্চ সম্পদ বৃদ্ধি করা যায়। এই জন্য এর গুরুত্ব অপরিসীম, কারণ মূলধন হচ্ছে সীমাবদ্ধ। নাম্বার খ, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা অনগ্রসর। চাইলে একটা ব্যাংকে আমরা চট করে ঋণ পাই না। ব্যাংকের বিভিন্ন শর্ত আছে, মর্টগেজ দিতে হয় বা আমার সম্পদ থাকতে হয়, কিছু টাকা আমাকে ইনভেস্ট করতে হয়, তারপরে ব্যাংক আবার দিবে। তো আমাকে দেখাচ্ছে ইনভেস্ট করার আমার যা করে দিয়েছি আমি, সে নতুন করে ইনভেস্ট করতে পারছি না, তাহলে আমি নতুন ঋণও পাচ্ছি না। এই জন্য এই অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে কি করতে হবে, আমাদেরকে অতি সাবধানে বাজেটটা করতে হবে। যে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ফান্ডটা কোথা থেকে পাবো আগে সেটা নিশ্চিত করতে হবে, করার পরে আমাকে বিনিয়োগ করতে হবে। সঠিকভাবে যদি আমি এই ব্যবস্থাপনাটা না করতে পারি তাহলে ব্যবসায় লস হবে এবং ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমাদের দেশে স্বল্প শিক্ষিত তারা খুব বেশি এগুলো জানে না, অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়, হিসাব কিভাবে রাখতে হয়, বা এই যে ঠিক মতো মূল্যায়ন, আমি যে এক জায়গাতে টাকা খাটাচ্ছি, টাকা খাটার পর ওখানে কতটুকু আমার লাভ হবে, আসলে লাভ হবে কিনা, ব্যাংক থেকে আমি ঋণ নিচ্ছি, এই ঋণটা তার সুদ দেওয়ার পরে আমার লাভ থাকবে কিনা, এই যে চুলচেরা বিশ্লেষণ এটা করতে পারে না। তো এইটা না করতে পারার জন্য অনেক সময় ব্যবসায় লস হয়। যে কারণে এই এই গুরুত্বটা খুব বেশি, অর্থায়নের এই গুরুত্বটা, কারণ আমাদের দেশে স্বল্প শিক্ষিতরা এই কাজটা ঠিকমতো করতে পারে না। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা গুরুত্ব অপরিসীম, কারণ এই ধারণা ঠিকভাবে ব্যবসায় প্রয়োগ হয় না বলে অনেকেই ব্যবসায় লস করে। এরপর হচ্ছে উৎপাদনমুখী বিনিয়োগ আর জাতীয় আয়। ব্যবসায় কি করে, ব্যবসা যারা করে তারা শিল্প করে, কারখানা করে, সেখানে হচ্ছে অনেক লোকজন খাটে। এতে কি হয়, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং এতে দেশের সম্পদ বৃদ্ধি পায়, জাতীয় আয় বৃদ্ধি পায়। কারণ সবার যখন ইনকাম থাকে, সবার যখন কর্মসংস্থান থাকে, তাদের আয় হয়, এভাবে সম্পদ বৃদ্ধি পায় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। আচ্ছা, এবারে আসে আমরা অর্থায়নের নীতি। তাহলে নীতিটা কি বলছে, ব্যবসা অর্থায়ন ব্যবস্থা বলতে ব্যবসার জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ। আমি এর আগে বলছি যে আমার কতটুকু প্রয়োজন সেটার তথ্যটা, সেই পরিমাণ অর্থ আমাকে সংগ্রহ করতে হবে। স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ। স্বল্প দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে যেমন আমার ওই যে নগদ ব্যবস্থাপনা, আমার কত টাকা রেগুলার ব্যবসা করতে যে আমার হাতে কত টাকা রাখতে হবে। বেশি টাকা যদি আমি হাতে রেখে তাহলে আমার যেমন লস হবে, কারণ আইডেল পড়ে থাকবে তার, আবার কম রাখলেও আমি আমার চলতি স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হবে। আমি একটা কর্মচারী খাটানোর পর তাকে বেতন দিতে পারবো না, আমার গুডউইল নষ্ট হবে। এই জন্য তহবিল সংগ্রহ করে কিছু স্বল্প মেয়াদিতে বিনিয়োগ করা আর কিছু দীর্ঘমেয়াদিতে বিনিয়োগ করা, এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনা। এবং ব্যবসায় লাভ হলো, ব্যবসায় লাভ হওয়ার পরে লাভটা কি পুরোটাই মালিকদেরকে দিয়ে দেওয়া হবে নাকি ব্যবসায় আবার কিছু অংশ বিনিয়োগ করা হবে, এটাকে বলা হয় রিটেন আর্নিংস বা রিটেন আর্নিংস, অর্থাৎ আয়ের একটা অংশ সংগ্রহ করা, পুরোটাই ডিভিডেন্ড বা লভ্যাংশ মালিকদেরকে না দিয়ে আয়ের একটা অংশ পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা। তাহলে এই এই সংক্রান্ত সিদ্ধান্তটা নিতে হয়। তাহলে এই ব্যবস্থাপনার কিছু নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে এগুলো করা হয়। তাহলে প্রথমটা কি, তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য মুনাফা কি, দুইটা কিন্তু খুবই সম্পর্কিত। আমি যদি তারল্য বেশি রাখি, যেটা আগে বললাম, তাহলে কি হবে, আমার কিছু ফান্ড আইডেল পড়ে থাকবে। আমার 1 লাখ টাকার টোটাল মূলধন, আমি 50,000 টাকা সবসময় আমার ক্যাশ বাক্সে রেখে দিলাম, আর 50,000 টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি। এই 50,000 টাকা যদি রাখি, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রতিদিন আসলে আমার 2,000 টাকা কাছে রাখলে পরে আমার চলে। তাহলে এই যে 48,000 টাকা আমি বেশি রাখলাম, এটা আইডেল পড়ে থাকলো, তাহলে আমার ব্যবসার এটা তখন মুনাফা কমে যাবে। আবার এখন যদি 1 লাখ টাকার আমি পুরোটাই বিনিয়োগ করে ফেলি, হাতে কোনো টাকা না রাখি, তাহলে কি হবে, আমার হঠাৎ 2,000 টাকা লাগলে আমি পাবো না। তাহলে কি হবে, আমি সব টাকা খাটানোর জন্য যদি লাভ বেশি হয় বলে সব খাটাই ফেললাম, হাতে কিছু রাখলাম না, তখন যে কি হবে, এই তারল্য সমস্যা দেখা দিবে, আমার গুডউইলের সমস্যা হবে, যে আমি টাকা দিয়ে আমি কর্মচারী বেতন দিতে পারি না, বা আমি একটা ভ্যান আলার টাকা আমি দিতে পারি না, বললাম যে কালকে আসো, এক্ষেত্রে ব্যবসার সুনাম নষ্ট হয়। তাহলে আমাকে এই
এই দুইটার দিকে খেয়াল রাখতে হবে, তারল্যর দিকে খেয়াল করতে হবে যেন তারল্যটা অপটিমাম পর্যায়ে থাকে, কাম্য পর্যায়ে থাকে। বেশিও তারল্য ভালো না, আবার কমও ভালো না। তাহলে দুইটার দিকে খেয়াল রাখতে হবে, মুনাফার দিকেও যেমন খেয়াল রাখতে হবে, তারল্যতার দিকেও খেয়াল রাখতে হবে। আর একটা হলো উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতির মানে, এখন আমি টাকা সংগ্রহ করলাম, 3 মাসের জন্য ব্যাংক থেকে লোন নিলাম, যে আমি 3 মাস পর শোধ দেব। এই টাকাটা নিয়ে আমি একটা জমি কিনলাম ব্যবসার জন্য, বা আমি একটা যন্ত্রপাতি কিনলাম। কিন্তু 3 মাস পরে এই 50,000 টাকা আমি লোন নিলাম ব্যাংক থেকে, আমি বললাম 3 মাস পরে দিব, আর আমি 50,000 টাকা নিয়ে আমি একটা ফার্নিচার কিনে নিয়ে চলে আসলাম বা একটা মেশিন কিনে নিয়ে চলে আসলাম। তো 3 মাস পরে আমি 50,000 টাকা কোথায় পাবো? তাহলে আমি কি করলাম? আমি হলাম ক্ষুদ্র স্বল্প মেয়াদী উৎস থেকে টাকাটা আমি সংগ্রহ করলাম, কিন্তু বিনিয়োগ করলাম দীর্ঘমেয়াদী। কারণ মেশিন তো আমি বিক্রির জন্য কিনি নাই, এটা এই মেশিনটা আমি ব্যবসায় খাটাবো। তাহলে আমার একটা মিসম্যাচ হয়ে গেল, কারণ মেশিনটা দীর্ঘমেয়াদী সম্পদ, আর আমি সংগ্রহ করলাম স্বল্প মেয়াদী উৎস থেকে। হ্যাঁ, যদি আমি লোনটা নিতাম 5 বছরের জন্য, কিস্তি লোন, তাহলে আমি এই মেশিনটা আমার 5 বছর যদি চলে, তাহলে মাসে মাসে আয় থেকে আমি ওটাকে কিস্তির পরিমাণ কম হবে, আমি দিয়ে দিয়ে শোধ করতে পারবো। তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ হলো, উপযুক্ত হলো। কিন্তু যদি আমি 3 মাসের জন্য লোন নিয়ে আমি মেশিন কিনলাম, তাহলে এটা উপযুক্ত হলো না। তাহলে কি করা দরকার ছিল? 3 মাস থেকে আমি যদি লোন নিই, তাহলে ওই ওই টাকা দিয়ে আমি একটা সিজনাল একটা জিনিস কিনতে হতো না। সে ফ্যান, গরমের সময় ফ্যানের খুব চাহিদা বৃদ্ধি পায়, তাহলে আমি শীতের সময় যদি 3 মাসের জন্য আমি ফ্যান কিনে রাখি ব্যবসায়ের, আমার হতো ইলেকট্রনিক্স ব্যবসা, আমি 1,000 পিস ফ্যান কিনে রাখলাম 3 মাসের জন্য ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে, তাহলে আমি দেখলাম যে গরমের সময় যা ফ্যানের চাহিদা বাড়বে, দাম বেড়ে যাবে, আমি বেচে ব্যাংকের টাকা দিয়ে দিতে পারবো। কারণ 3 মাসের মধ্যে গরম চলে আসবে, আমি এমন সময় শীতের শেষে কিনলাম যে 3 মাসের মধ্যে গরম চলে আসবে, আমার ফ্যান বিক্রি হয়ে আমি ব্যাংকের টাকাটা দিয়ে দিতে পারবো। তাহলে এটা উপযুক্ত হলো। তাহলে আমাকে একদিকে যেমন তারল্য মুনাফা ওইটাও খেয়াল রাখতে হবে, আবার আমার উপযুক্ততা, আমি কোথার থেকে স্বল্পমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করে আমি ওই স্বল্পমেয়াদী যেখান থেকে টাকার রিটার্ন আসবে আমি সেই খাতে বিনিয়োগ করবো, আমাকে দীর্ঘমেয়াদী খাতে করব না। দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করতে হলে আমাকে দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করতে হবে, হয়তো দীর্ঘমেয়াদী লোন নিতে হবে অথবা মালিকদের কাছ থেকে নিতে হবে, কারণ মালিকের টাকা ধরে নেওয়া হয়, এটা দীর্ঘমেয়াদী, এটা সহজে ফেরত দিতে হয় না। আচ্ছা, নাম্বার 3, ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। এখন এটাকে বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, আমরা ইংরেজির কনসেপ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ব্যাপারটা এরকম যে আমার টাকাটা আমি যদি এক খাতে না খাটাই, আমি যদি একাধিক খাতে খাটাই, তাহলে সুবিধা কি আছে? একটা ব্যবসা খারাপ হলে আমার আর একটা ভালো হবে, দিয়ে আমার অ্যাভারেজে লাভটা বেশি হবে, আবার কি হবে? ঝুঁকিও কম হবে। কারণ আমি যদি খালি কথার কথা, আমি যদি খালি একটা দোকান করলাম ইলেকট্রনিক, আমি খালি শুধু ফ্যানই বিক্রি করি, তাহলে প্রবলেম কি? যে ফ্যানের বাজার যদি কোনো কারণে ডাউন হয়, তাহলে আমার ব্যবসায় আমি লস খেয়ে যাব। বা খুব গরম পড়লো না, ফ্যান বিক্রি হলো না, তাহলে আমি ব্যবসায় লস খেয়ে যাবো। তো আমি না করে যদি আমি ফ্যান কিনি, ফ্যানের ব্যবসা, আমি লাইট, তার, অর্থাৎ আমার ইলেকট্রনিক আইটেমস, বিভিন্ন রকম আইটেমস আমি রাখি, তাহলে আমার কি হবে? একটা বিক্রি না হলে আর একটা হবে, তাহলে আমার ওভারঅল ঝুঁকিটা কমে আসবে। এটাই হচ্ছে বৈচিত্র্যকরণ। আমি একই ধরনের একটা খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করা, এবং এটা ঝুঁকি বন্টন, অর্থাৎ এতে ঝুঁকিটা কমে আসে। এইটা আর একটু, এইটা বিরাট চ্যাপ্টার আছে, এটা পরবর্তীতে আলোচনা হবে। এই বইয়ে হয়তো তোমাদের ক্লাস 9-10-এ এটা এত বেশি না, এই ঝুঁকি বন্টনের উপরে অনেক আছে। এটাতে কোরিলেশন করতে হয়, অর্থাৎ দুইটা সেক্টরে আমি যখন বিনিয়োগ করব, তখন দুইটার মধ্যে সম্পর্ক কি, একটার আয় বাড়লে আর একটা কমে কিনা, বা আর একটা কমলে আর একটা বাড়ে কিনা। যদি দুইটা একই রকম হয়, তাহলে ঝুঁকি কমে না। অর্থাৎ এই বন্টন করার সময় তার কোরিলেশন, তাদের মধ্যে সম্পর্কটা কি, নেগেটিভ সম্পর্ক নাকি পজিটিভ সম্পর্ক, এই বিষয়গুলো বিবেচ্য বিষয়। তো এটা পরবর্তীতে তোমরা উপর ক্লাসে যখন উঠবা তখন জানবা। এরপরে আসছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিখে আসলাম যে এটা কি কি কাজ। তাহলে আর্থিক ব্যবস্থার কাজ কি? এই প্রধান কাজ দুইটাই, একটা হলো অর্থায়ন আর একটা বিনিয়োগ। অর্থাৎ কোন উৎস থেকে টাকা সংগ্রহ করলে খরচ কম হবে, কোথায় বিনিয়োগ করলে সম্পদ বা মুনাফা বা সম্পদ সর্বোচ্চ হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করাটাই আর্থিক ব্যবস্থাপনার মেন কাজ। একটা হলো ফাইন্যান্সিং ডিসিশন, অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত, একটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, কোথায় সে বিনিয়োগ করবে, ব্যয় সিদ্ধান্ত, আর একটা আয় সিদ্ধান্ত বা
অর্থায়ন সিদ্ধান্ত। আরো কিছু কাজ আছে, যেমন এখানে বলা আছে, যেমন কি পরিমাণ কাঁচামাল ক্রয় করবে প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করবে। এগুলো আসলে আলটিমেটলি ওগুলোর মধ্যেই পড়ে, এগুলো জাস্ট ভাগ দিছে, কিন্তু মেইনলি দুইটা ভাগ। আচ্ছা, এটা গেল। এইখানে একটা আলোচনার বিষয় আছে যে বইয়ে দেওয়া আছে, অর্থায়ন ও বিনিয়োগ এই দুটি সিদ্ধান্তের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখন এটা খুব ট্রিকি, কিন্তু আসলে কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। আমি যদি অর্থায়ন সিদ্ধান্তটা ভুল করি, অর্থাৎ আমি যদি সঠিক উৎস থেকে টাকাটা সংগ্রহ না করি, তাহলে আমার লাভ, আলটিমেট গোল কি, আমার মুনাফা সর্বোচ্চ করা বা সম্পদ সর্বোচ্চ করা, সেটা ব্যাহত হবে। ঠিক বিনিয়োগের ক্ষেত্রেও তাই। বিনিয়োগ যদি আমি ভুল জায়গায় বিনিয়োগ করি, তাহলে কি হবে, আমি লস খাবো, আমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, আমার লাভ কমে যেতে পারে, আমি ক্ষতির সম্মুখীন হতে পারি। তাহলে দুইটা সিদ্ধান্তে কিন্তু কোনোটাই কম না, কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, দুইটাই সমভাবে গুরুত্বপূর্ণ। তো এই ছিল ফার্স্ট চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই আলোচনা থেকে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা যারা কমার্সে আছে। আমরা ধারাবাহিকভাবে আমি প্রতিটা চ্যাপ্টার নিয়ে, বিশেষ করে কমার্সের সাবজেক্ট এবং 9-10-এর ম্যাথ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি, এগুলোর উপরে আমার ধারাবাহিকভাবে আমি কন্টেন্ট তৈরি করে তোমাদের জন্য দিব। আশা করি তোমাদের উপকারে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আমি আবার কথা হবে তোমাদের মাঝে। তো তোমাদের মধ্যে যারা কেউ যদি সরাসরি অনলাইনে ক্লাস করতে চাও বা ফিজিক্যালি ক্লাস করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো, ইমেল করতে পারো বা কমেন্টসে লিখে দিতে পারো। তাহলে আমি তোমাদেরকে ক্লাসের ব্যবস্থা করে দেবো, 9-10-এর বিশেষ করে যারা আছো তোমরা। থ্যাংক ইউ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।